স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজিয়া সাদেক। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করতে হলে গণভোট লাগবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এছাড়া সংসদে উচ্চকক্ষ নিয়ে সব দল একমত হলেও তার গঠন প্রক্রিয়া নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে দলগুলোর মধ্যে। সংসদের উভয় কক্ষ এবং নারী আসনে পিআর পদ্ধতি চায় জামায়াত, আর কোনোভাবেই পিআর পদ্ধতি মানবে না বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। দ্বিতীয় দফার 13তম দিনের বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এর মধ্যে নিম্নকক্ষের 300 সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 100 জন। তবে উচ্চকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন? নিম্নকক্ষে দলগুলোর পাওয়া আসনের ভিত্তিতে উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে, নাকি সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে নির্ধারিত হবে উচ্চকক্ষের আসন? এ নিয়ে তুমুল আলোচনা হয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 13তম দিনের বৈঠকে। কয়েকটি রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সদস্য নির্বাচনের কথা বললেও এর বিরোধিতা করে বিএনপি। কেউ চান পিআর পদ্ধতিতে, মানে প্রাপ্ত ভোটের অনুপাতে। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐকমত্যে আসা যায়নি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে। আর আমরা পিআর পদ্ধতিতে চাই না উচ্চকক্ষ। এই ডেডলক পজিশনে আজকে কমিশন যেটা রুলিং দিয়েছে, তারা এই কনভারসেশনটা আজকে আবার অ্যাডজর্ন করে মুলতবি করে দিয়েছে। তারা আগামী রোববার এটার উপর একটা রুলিং দেবে। বৈঠকে আলোচনা হয় সংবিধান সংস্কার নিয়েও। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দেয় দলগুলো। অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে এই জায়গায় একমত হওয়া গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি 58 অনুচ্ছেদের ঘ এবং উমের মধ্যে দিয়ে যুক্ত হবে, সেগুলি যদি ভবিষ্যতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য গণভোটের প্রয়োজন হবে। যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজন হলে তো সকলেই এখানে একমত হবে। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, নট ফর ওয়ান পার্টি। মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না। সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। সংসদে নারী আসনের সংখ্যা 50 থেকে 100-তে উন্নীত করার পক্ষে মত দেয় বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। তবে নারী প্রতিনিধিরা কোন পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসবেন তা নিয়ে মতৈক্য হয়নি। যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপির বিরুদ্ধে আঙুল তোলার আগে আয়নায় নিজেদের বিভৎস চেহারা দেখতে জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ যেমন ভারতের দালালদের হবে না, তেমনি পাকিস্তানের দালালদেরও হবে না। মিটফোর্ড হত্যাকাণ্ড বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিল নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিল। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে নেমেছে জামায়াত, শিবির, এনসিপি ও ইসলামী আন্দোলন। তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের এখনো সময় আছে, এখন আপনারা ঠিক হয়ে যান। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বলি, যতই ষড়যন্ত্র করেন, আলটিমেটলি সত্য
ততই কিন্তু টিকে থাকবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। মিটফোর্ডের সামনে সোহাগ হত্যাকাণ্ড পরিকল্পিত ও সাজানো চক্রান্ত বলেও অভিযোগ করেন তিনি। একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না, যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপির দিকে। কর্মসূচি থেকে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানী নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বললেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার মেনে নেবে না দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের কয়েকটি দল আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার কুড়িগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই শহীদদের পরিবারের হাতে সম্মাননা ও অনুদান তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জিয়াউর রহমানের অনুকম্পায় দলগুলো এই দেশে রাজনীতি করে, অথচ আজ তারা বিএনপিকেই আঘাত করছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় প্রায় ৬,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। বুকপিট বলে আপনাদের কিছু নেই। জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন। জিয়াউর রহমান মারা গেল, এরশাদ বন্দুকের নল নিয়ে গণতন্ত্র হত্যা করলো, সেই এরশাদের অধীনে কেউ যাবে না বললো, আপনারা চলে গেলেন কার সাথে? শেখ হাসিনার সাথে। সারা বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দখলবাজি, কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানেই দেখছেন, সাথে সাথে শুধু সাংগঠনিক ব্যবস্থায় নয়, শুধু বহিষ্কার নয়, শুধু পদ স্থগিত নয়, তিনি তাদের বিরুদ্ধে প্রশাসনকে মামলা নেওয়ার জন্য বলছেন। জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানের ৪র্থ তফসিলে তার বর্ণনা থাকবে। ভবিষ্যতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে যেন কোনো শাসক গোষ্ঠী প্রশ্ন তুলতে না পারে, সেজন্যই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকেও বৈধতা দেওয়া হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ অভ্যুত্থান নিয়ে ছাত্রদলের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। 5 তারিখের আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আমরা এটাকে বলি জাতীয় সনদ, কারণ জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ বললে অনেকে কনফিউজ হয়ে যায়, সেই জন্য এটাকে জাতীয় সনদে বলা দিতে হবে। কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি, তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ আদর্শে দেশকে বিভক্ত করে রেখেছিলেন শেখ হাসিনা। ২৪-এর গণ অভ্যুত্থান তার তোয়াক্কা করেনি। সামনের নতুন বাংলাদেশ হবে বিভাজনহীন, বৈষম্যহীন জনতার বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে ভোলায় জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আমজনতার বাংলাদেশ হবে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শহীদদের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দলের নিবন্ধন আবেদনে তথ্য ঘাটতি থাকায় এনসিপি সহ ১৪৪ দলকে ১৫ দিন সময় দিয়ে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। পাশাপাশি নতুন করে ৫টি দেশে থাকা প্রবাসী ভোটার তালিকা সংগ্রহের জন্য অনুমতি পেয়েছে কমিশন। এছাড়া বিদেশের মাটিতে বসে ভোট দিতে ৯ দেশ থেকে এখন পর্যন্ত ৪৭,৭১৩ জন আবেদন করেছেন বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক।
5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করে নতুন 144টি দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বকারী ছাত্রদের গড়া নতুন দল এনসিপিও নিবন্ধনে আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে কাগজপত্র সহ বিভিন্ন তথ্যের ঘাটতি পাওয়ায় 62টি দলকে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে এনসিপি সহ 82টি দলকে 15 দিন সময় দিয়ে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি সংশোধন ও ঘাটতি পূরণ করতে হবে। এছাড়া বিদেশের মাটিতে বসে ভোট দিতে 9 দেশ থেকে এখন পর্যন্ত 48,080 জন আবেদন করেছে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপান প্রবাসীদের ভোটার কাজ। তবে আমেরিকায় এখনই প্রবাসী ভোটার তালিকা করা যাবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ এবং ওমানেও কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। নিউ ইয়র্কবাসীদেরই বেশি আগ্রহ ছিল। জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 15 তারিখের মধ্যেই এইটা আপনার চালু করা সম্ভব হবে, কিন্তু ওখানকার একটা টেকনিক্যাল সমস্যার কারণে যদি আমরা পাবলিক আইপিটা পেয়ে যাই আমাদের জনবল যাওয়ার পরে 10-12 দিন লাগবে। ভোটার কার্যক্রম শুরু হওয়ায় খুশি প্রবাসীরাও। অন্তর্বর্তীকালীন সরকার যেই সুবিধাটা আমাদেরকে দিয়েছেন সেজন্য আমি মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। অনলাইনের মাধ্যমে ভোট প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা পর্যায়ে এখন পর্যন্ত 51 জন থানা নির্বাচন অফিসারকে বদলি করা হয়েছে বলেও জানিয়েছে ইসি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় করা কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে অনেক অসম শর্ত আছে। দেশি বিদেশি এসব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, এজন্য আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই একের পর এক অনুমোদন দেয়া হয় রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। দায়মুক্তি বিধানের অধীনে 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমোদন পায় বিগত সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা। দেশি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সাথেও চুক্তি হয় ডলারে। এ কারণে এখনো বছরে প্রায় 8 থেকে 10,000 কোটি টাকা বাড়তি দিতে হচ্ছে সরকারকে। কারণ 2.5 বছর আগের 85 টাকার ডলার এখন দাঁড়িয়েছে 120 টাকায়। এসব বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। অর্থ উপদেষ্টা জানান, পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা ইস্যু করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাতার থেকে যা আনতে ব্যয় হবে প্রায় 557 কোটি টাকা। কি কি প্রকিউর করবে সেটা একটা টার্গেট আমরা দিয়েছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় 500 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক। ক্ষমতায় থাকার সময় প্রভাব বিস্তার করে গেছেন শেখ হাসিনার আস্থাভাজন ও আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান। ক্ষমতার পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালানো নারায়ণগঞ্জের এই সাবেক এমপির বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে আলাদা 2টি মামলা। প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে। 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক
লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ ওঠে। এ বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। জনাব SM মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। চিঠিতে টেন্ডার, আর্থিক বরাদ্দ, চুক্তির নথি ও কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র 28 জুলাইয়ের মধ্যে চেয়েছে দুদক। পাশাপাশি মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র বন্দর কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।